নমস্কার, চলে এলাম আপনাদের সঙ্গে সূর্যেন্দু। আজ আমি আপনাদের দেখাতে বসেছি আমার বাংলা বইয়ের কালেকশন। এই তাকটায় আমি কয়েকটা বই রাখতে পেরেছি, আর তার উপরের তাকে দেখাচ্ছি। এই দেখুন, এখানেও কতগুলো বই রাখতে পেরেছি। এর উপরেও একটা তাক আছে, সেখানেও কতগুলো বই বিচ্ছিন্নভাবেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এছাড়া আর বইয়ের ব্যবস্থা করতে পারিনি। এই তাকগুলো ভর্তি ছিল, ও ঘরেও দুখানা তাক ভর্তি বই ছিল। অনেক বই ইঁদুরে খেয়ে নষ্ট করে দিল, উইয়ে নষ্ট হয়ে গেল। আরও কিছু বই রেখেছি সিঁড়ির ওপরে। কতগুলো সেই প্লাস্টিকের ফলের ট্রে পাওয়া যায়, সেই ট্রেগুলো আছে তার মধ্যে। ওখানে অনেক বই, তবে অনেক বই থাকলেও তার মধ্যে অনেক বই চলে গেছে। আজকে আপনাদের আমার পছন্দের কিছু বই আপনাদের দেখাবো, সেই জন্যই আপনাদের সঙ্গে নিয়ে বসলাম। তো দেখুন, প্রথমেই যে বইটা আপনাদের দেখাবো সেই বইটা হচ্ছে কিশোর পুরাণ সমগ্র। এটা আমি কিনেছিলাম তারকেশ্বর পুস্তক ভবন থেকে, এবং এটা আমার খুব প্রিয় বই, আমার মিসেসের খুব প্রিয় বই, এবং আমার থেকে বেশি পড়েছেন আমার মিসেস। তবু এই বইটার একটা ছোট গল্প, পুরাণের গল্প হয়তো অনেকেরই জানা, কিন্তু একটা ছোট গল্প আপনাদের আজকে শেয়ার করব। আর তার সঙ্গে দেখাবো আমার অন্যান্য বইগুলো। শীর্ষেন্দুর বই, শীর্ষেন্দু মুখোপাধ্যায় আমার অত্যন্ত প্রিয় একজন লেখক। আর এই বইটাতে যে কিশোর উপন্যাসগুলো আছে সে তো বলার কথা নয়, আপনারা অনেকেই বোধহয় জানেন। আর তার পাশাপাশি আছে ভারত সন্ধানে, পণ্ডিত জওহরলাল নেহরুর লেখা ভারত সন্ধানে। তারপর এই যে এই বইটা দেখতে পাচ্ছেন, এই বইটা হচ্ছে কাচুর জন্য কেনা একটা বই। হ্যাঁ, এটি ফেরি টেলস আছে। আর এটা আমাদের লিটিল ম্যাগাজিন মেলা থেকে কেনা, লিটিল ম্যাগাজিন মেলা তারকেশ্বর 2022। আমপাতা জামপাতা, আমপাতা জামপাতা। কাচু এটা কিনেছিল, কাচুর পছন্দ হয়েছিল, আমি কিনে দিতে পারিনি। বইটার অনেক দাম, আমার কাছে সেদিন অত টাকা পয়সা ছিল না। তা কাচুকে মানস কাকাই বলেছিল যে আমি একটা তোকে বই দেবো। কাচু মানস কাকাকে গিয়ে ধরতে এই বইটা কিনে দিল। আর এইটা হচ্ছে আপনাদের এইগুলো সব রাশিয়ান বই আছে, সবই বাংলায় তর্জমা করা, বাংলায় অনুদিত বই, রাশিয়ান বই। এগুলো হচ্ছে কাচু। আর তারপর আছে রমারলা, হ্যাঁ, র্যাডিক্যাল বুক ক্লাবের ভারতবর্ষ, রমারলা ভারতবর্ষ, এটাও বাংলা অনুদিত এই রকম। আর নীলোৎপল গুপ্তর একটি কবিতার বই আপনারা দেখতে পাচ্ছেন পাশেই, নীলোৎপল গুপ্তর একটি কবিতার বই, নীলোৎপল গুপ্তর কবিতার বই, এই সংকেত, এই কথকতা। এরকম আরও অনেক বই আছে, তবে কিশোর পুরাণ এই বইটা থেকে আপনাদের একটা গল্প আজকে শেয়ার করব। আর এইটা দারুণ একটা বই। এই বইটা আপনারা জানি না আপনাদের কাছে আছে কি না, বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে তাহলে এই বইটা কিন্তু খুবই গ্রহণযোগ্য একটা বই। দেখুন, দিলীপ কুমার বন্দ্যোপাধ্যায়ের শিশু সাহিত্য সংসদের নদী, গঙ্গা ও তার উপনদী। দেখেছেন? তুলে দেখাই আপনাদের। বইটা এত ব্যবহৃত, কাচু খুব ভালোবাসে বইটা নিয়ে, ঘাঁটাঘাঁটি করে, কতটা পরে জানি না, ঘাঁটাঘাঁটি করে। হ্যাঁ, তো ফলে বইটা একটু ছিঁড়ে যাচ্ছিল। আমি করেছি কি, যেহেতু কাজটা জানি সেহেতু এই সেলোটেপ দিয়ে আটকে দিয়েছে। দেখুন, গঙ্গা ও তার উপনদী। এই বইটা আমি যখন কিনেছিলাম, এটা সিঙ্গুর মেলা থেকে কেনা হয়েছিল, সিঙ্গুর বইমেলায় গিয়ে এই বইটা আমরা পেয়েছিলাম, নিয়েছিলাম। এই দেখুন, 1-2 করে পরপর লেখা আছে, নদীর সঙ্গে পরিচয়। হ্যাঁ, এরপরের অংশটা হচ্ছে নদী কেমন করে বয়ে যায়। হ্যাঁ, নদী নিয়ে গল্প কিংবদন্তি। এই যে নদী নিয়ে গল্প কিংবদন্তি, এটাও একদিন আপনাদের শোনাবো। এসব গল্প হয়তো অনেকেরই জানা, তবু আরেকবার রিপিট হলে যেন কারোর কাছে শুনলে বড় বেশি ভালো লাগে।
এইরকম পরপর পরপর নদী সংক্রান্ত সমস্ত কথা। তো এই বইটা কিন্তু খুব মানে উপভোগ করার মতো বই একটা। আজকে ভিডিওটাকে আর বাড়িয়ে ফেলবো না, একটা ভিডিওর মধ্যেই আমি শেষ করব। আমার বেঙ্গলি বুক কালেকশন মানে বইগুলো যেহেতু আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে, সেহেতু মানে আমার দিন যাপনের সঙ্গে এই বইগুলো জড়িয়ে আছে, সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর একটা দারুণ বই আপনাদের দেখাবো। আগে আপনাদের গল্পটা শেয়ার করি। আপনারা একটু আমার ভিডিওয়ে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন ভিডিও ভালো লাগলে, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। প্রেস করলে আমার ভিডিওগুলো পরপর আপনারা সহজেই দেখতে পাবেন। এবার আমরা শুরু করি নিমি থেকে নিমিষের কাহিনী। ইক্ষ্বাকুর পর সূর্যবংশের অনেক রাজা রাজত্ব করলেন, তাদের কীর্তির কথা আমাদের কাছে রেখেও গেলেন। তাদের মধ্যেই একজন অন্যতম হলেন রাজা নিমি। একদম রাজা তো রাজা, মানে তার মধ্যে কোনো ভয় ডর কিচ্ছুই ছিল না। হঠাৎ একদিন তিনি মনে করলেন যে 1000 বছর ধরে একটা যজ্ঞ করবেন, যে যজ্ঞের আগুন সমানেই জ্বলতেই থাকবে, আগুন নিভবে না। তো তিনি সেই কথা জানালেন তার কুলগুরুদেব বশিষ্ঠ মুনিকে। যেমন মানি বংশ তেমনই সুপণ্ডিত গুরু। তো রাজা কুলগুরুদেবকে ডেকে পাঠালেন, আহ্বান করলেন, জানালেন যে 1000 বছর ধরে তিনি যজ্ঞ করতে চান, যে যজ্ঞের আগুন এই 1000 বছর ধরেই জ্বলতে থাকবে। কিন্তু মুশকিল হলো একটা জায়গায়। তার আগেই বশিষ্ঠ মুনি কথা দিয়ে দিয়েছেন ইন্দ্রকে। ইন্দ্র তো 500 বছর ধরে যজ্ঞ করবেন ঠিক করেছেন। ইন্দ্র তাকে বলেছেন সেই যজ্ঞের প্রধান হতে হবে বশিষ্ঠ দেবকেই। তো ইন্দ্রকে কথা দিয়ে ফেলেছেন, এর আগে তো নিমি বলেননি। সেই কথা বশিষ্ঠ একদম সোজাসাপটা 7-5 না ভেবে জানালেন নিমিকে। কারণ বশিষ্ঠদেব ছিলেন এরকমই একজন মানুষ, সাতেও নেই পাঁচেও নেই, মানে শান্ত প্রকৃতির একজন মানুষ। তিনি ভাবতেই পারেননি যে এর প্রতিক্রিয়া কি হতে পারে, এবং নিমির চোখে মুখেও সেটা খুব একটা ফুটে উঠল না। তো বশিষ্ঠদেব নিমিকে বললেন, ঠিক আছে, তুমি যখন ঠিক করেছো সেটা তো করতেই হবে, আর কুলগুরুদেব আমাকেই সেই দায়িত্ব নিতেও হবে। কিন্তু যেহেতু ইন্দ্রকে কথা দিয়ে দিয়েছি, তো ইন্দ্রের যজ্ঞের পরই নয় তোমার যজ্ঞটা শুরু হবে। হ্যাঁ, তাহলে আমি ইন্দ্রের যজ্ঞটা করে আসি, তারপর এসেই তোমার যজ্ঞটা শুরু করা যাবে। তো যখন বশিষ্ঠদেব এ কথা বললেন, তখন কিন্তু রাজা নিমি বশিষ্ঠদেবের এই কথার সপক্ষে বা বিপক্ষে কোনো যুক্তি দিয়ে কোনো কথাও বললেন না, কিছুই করলেন না, শুধুমাত্র চুপ করে বসে রইলেন, শুনলেন। এবং বশিষ্ঠদেবও মনে করলেন রাজা যখন চুপ করে রইলেন, তার মানে কোনো শর্ত ছাড়াই রাজা ব্যাপারটাকে মেনেও নিয়েছেন। তো বশিষ্ঠদেব সেই জন্য করলেন কি না, ইন্দ্রের যজ্ঞ করতে চলে গেলেন। কিন্তু নিমি, মানে মানুষ এক ভাবে আর ঘটে যায় আর এক। কারণ কখনো কখনো কারোর দম্ভ, কারোর অহংকার এই ধরনের ঘটনা তৈরি করে ফেলে। রাজা নিমি তো ছিলেন দাম্ভিক, অহংকারী, মানে তিনি রাজা এবং বশিষ্ঠদেব তাঁরই আশ্রিত। তো তার সঙ্গে কোনো পরামর্শ না করেই বশিষ্ঠদেব কথা দিয়ে দিলেন ইন্দ্রকে। তো এই ধরনের চিন্তার ভেতর থেকে তার উদয় হলো মাথায় এটাই, যে বশিষ্ঠদেব ছাড়া কি আমি আর যজ্ঞ করতে পারবো না। উনি তখন খবর পাঠালেন, আহ্বান জানালেন গৌতম ঋষি। গৌতম ঋষি শুরু করলেন এই
রাজা নিমির যজ্ঞের হোতা হয়ে, প্রধান হয়ে রাজা নিমির 1000 বছরের যজ্ঞ। যজ্ঞ শুরু হলো, গৌতম ঋষির সঙ্গে মুনি ঋষিগণ সবাই এলেন। এদিকে বশিষ্ঠদেবের ইন্দ্রের যজ্ঞ করা 500 বছর পূর্ণ হলো, ইন্দ্রের যজ্ঞ শেষ হলো। বশিষ্ঠদেব যেহেতু কথা দিয়েছিলেন রাজা নিমিকে কুলগুরুদেব হিসেবে, তো তিনি সঙ্গে সঙ্গেই ফেরত এলেন নিমির রাজত্বে। কিন্তু এসে দেখেনি কি, কিন্তু যজ্ঞ আরম্ভ হয়ে গেছে। কিন্তু এরকম কথা তো ছিল না, রাজা নিমি তো তাকে বলেননি যে তিনি ইন্দ্রের যজ্ঞ করতে যাওয়া কালীন তিনি যজ্ঞ আরম্ভ করে দেবেন। এবং ঋষি গৌতম নিশ্চয়ই রাজা নিমির কথা ছাড়া স্বেচ্ছায় এখানে এসে পৌঁছে যাননি, নিশ্চয়ই রাজা নিমিই তাকে বলেছেন, আহ্বান জানিয়েছেন, এবং সেই কারণেই তিনি যজ্ঞর প্রধান হয়ে এখানে উপস্থিত আছেন। ব্যাস, বশিষ্ঠদেবের তো গেল মাথা একদম আগুন জ্বলে, প্রচন্ড প্রচন্ড রেগে গেলেন বশিষ্ঠদেব, এবং রেগে গিয়ে গট গট করে হেঁটে গেলেন রাজপ্রাসাদের দিকে। রাজা নিমি তখন নিশ্চিন্তে খোশ মেজাজে সুন্দর পালঙ্কে শুয়ে ঘুমোচ্ছেন। সোজা বশিষ্ঠদেব পৌঁছে গেলেন রাজা নিমির কাছে, এবং পৌঁছেই কোনো কথাবার্তা নেই, একদম সোজা অভিশাপ। এবং কি অভিশাপ? তুমি বিদেহ হও, সর্বনাশ। এবং এই প্রবল চেঁচামেচিতে, বশিষ্ঠদেবের প্রবল চেঁচামেচিতে রাজা নিমিও কিন্তু জেগে গেছেন তখন। এবং এই অভিশাপ মানে বশিষ্ঠদেব হঠাৎ এসেই কোনোরকম ভালো ব্যবহার না করেই হঠাৎ একটা অভিশাপ দিয়ে বসলেন। এতে রাজা নিমিও গেলেন ক্ষেপে, এবং রাজা নিমিও বশিষ্ঠদেবকে সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়ে বসলেন, সেই একই অভিশাপ, বিদেহ হও। ক্ষত্রিয়ের খাদ্যতেজ ব্রহ্মতেজের থেকে কম যায় না, সেই জন্য বশিষ্ঠদেবের যেমন অভিশাপ রাজা নিমির ক্ষেত্রে ঘটে গেল, রাজা নিমির অভিশাপও কিন্তু বশিষ্ঠদেবের ওপর লেগে গেল। কিন্তু ব্রহ্মার পুত্র বশিষ্ঠ আবার নতুন করে দেহ ধারণ করলেন, মিত্রা বরুণের পুত্র হয়ে। এইবার এখানে তো রাজা নিমির দেহ ত্যাগ, মানে দেহ থেকে প্রাণ চলে গেল, প্রাণ দেহ ছেড়ে চলে গেল, কিন্তু তখনও যজ্ঞ চলছে। সেই জন্য তেল গন্ধ মাখিয়ে রাজার দেহকে সুরক্ষিত রাখা হলো, যত্নে রাখা হলো। আপনাদের শুনতে একটু হয়তো অসুবিধা হবে, এখানে রাজা ছিংপটাস শুরু করেছে তার দৌরাত্ম, এসে গেছে, এতক্ষণ ওই ঘরে ছিল, এখন খাটের ওপর এসে বসে এই বাঁশ চালাতে শুরু করেছে, আর গো গো করে বাঁশের শব্দ হচ্ছে, শুনতে পাচ্ছেন ওর শব্দ। যাই হোক, আমরা যেটা বলছিলাম, তো রাজা নিমির দেহ সুরক্ষিত রাখা হলো সযত্নে, তেল সুগন্ধ মাখিয়ে, কারণ তখনও যজ্ঞ চলছে। তো যজ্ঞ তো চলছে, যজ্ঞ শেষ হলে যজ্ঞকর্তা যিনি, তার মনের অভিলাষ জেনে নেওয়া হয় এবং তা পূরণ করার চেষ্টা করা হয়। তো ঋষিরা গেলেন রাজার কাছে, কিন্তু রাজা তো মৃত, তার মৃতদেহ পড়ে আছে তার পালঙ্কে। তবে বোঝা যাচ্ছে না যে তিনি অনেক দিন আগেই দেহ ত্যাগ করেছেন, মনে হচ্ছে তিনি শুয়ে আছেন, ঘুমোচ্ছেন, এবং খুব বেশি মনে হচ্ছে এই মাত্র তিনি মারা গেলেন। তো যাই হোক, ঋষিরা এসে জিজ্ঞেস করলেন যে রাজা, তোমার অভিলাষ কি? সার্থক হয়েছে তোমার যজ্ঞ। সকলেই অবাক হলেন একটা ঘটনা দেখে। নিষ্প্রাণ
দেহ যেন হঠাৎ কথা বলে উঠল। ঋষিগণ, তিনি বললেন, ঋষিগণ, দেহকে ছেড়ে প্রাণের থাকতে যে কত কষ্ট তা আজ অবধি আমি বুঝতে পারলাম, অনুভব করলাম। দেহটার উপর প্রাণের বড় মায়া পড়ে গেছে, কিন্তু আমি নিজেকে আর এই কায়ায় জড়িয়ে রাখতে চাই না। আমি থাকতে চাই সকলের চোখের সামনে। ঋষিগণ কথা দিলেন, তথাস্তু, তবে তাই হোক, তাই থাকবে তুমি। সেই থেকে আমাদের চোখের পাতার যে ওঠানামা, যাকে আমরা নিমিক বলি বা নিমিক, এরই মধ্যে নিমি থেকে গেলেন সকলের চোখের সামনে। এর পরের গল্প, তারপর কি হলো নিমির রাজত্বে, নিমির রাজ্যে কি ঘটল। নিমি তো মারা গেলেন এবং সেই জন্য রাজত্বও করতে পারবেন না। তার কোনো পুত্র সন্তানও নেই বা তার বংশধর কেউ নেই যিনি রাজত্ব করবেন। তো গোটা রাজ্যে অরাজকতায় গোটা রাজ্য গেল ভরে। তখন ঋষিরাই বসলেন আলোচনায় যে কি করা যায়। তখন ঋষিরা অরণি কাঠ রাজার দেহে মন্থন করে। অরণি কাঠ হলো সেই কাঠ যে কাঠে কাঠে ঘষলে আগুন জ্বলে ওঠে। করলে জন্ম নিল এক পুত্র, যাকে আমরা জনক নামে চিনি বা বৈদেহ নামেও পরিচিত। এই বংশে এর পরবর্তীকালে যারা রাজত্ব করেছেন তাদের প্রত্যেককেই জনক বলা হয়। আমরা রামায়ণে সীতার পিতার কথা পড়েছি, সীতার বাবা জনক, তিনিও এই বংশজাত। শ্রী রামচন্দ্রের পত্নী সীতা হলেন এই বংশেরই, শিরোধ্বজ জনকের কন্যা। আজকে এই পর্যন্তই। আপনারা জানাবেন কমেন্ট করে কেমন লাগলো আজকের এই গল্প। আচ্ছা, এলাম, আবার কাল দেখা হবে।